প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি, সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ মাহবুব হাসান। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূসের বার্তা, কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। যায় দিনের শিরোনাম, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। খালেদা জিয়া বলেছেন, কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়। শ্রম আইনের মামলায় দণ্ড বাতিল ইউনূসের, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা। দৈনিক সমকাল, অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ? ধ্বংস প্রতিহিংসা নয়, গড়তে হবে শান্তির সমাজ, খালেদা জিয়া বলেছেন। দৈনিক যুগান্তর, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্যে খালেদা জিয়া, প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চাই। কালের কণ্ঠ, সরকারের সব শ্রেণীর প্রতিনিধি নৈরাজ্য বন্ধ করুন, দ্রুত নির্বাচন দিন। বিএনপির সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, অন্তর্বর্তী সরকার আজ। দুপুরে দেশে ফিরছেন ডক্টর ইউনূস, সাজা বাতিল। সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালোবাসায় নতুন বাংলাদেশ, খালেদা জিয়া বলেছেন, বিচারের ভার নিজ হাতে নেবেন না, তারেক রহমান পরামর্শ দিয়েছেন। মানব জমিনের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের শপথ আজ। প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে, সেনাপ্রধান বলেছেন। দৈনিক ইত্তেফাক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ। ডক্টর ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। খবরের কাগজ, আজ অন্তর্বর্তী সরকার, প্রতিশোধ নয়, শান্তির সমাজ গড়ে তুলুন, খালেদা জিয়া। দৈনিক বাংলা, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। আসুন প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ি। আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, ডক্টর ইউনূস বলেছেন। দৈনিক ইনকিলাব, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, নতুন সরকারের শপথ আজ। দৈনিক জনকণ্ঠ, সরকার গঠনের প্রস্তুতি শুরু, শপথ গ্রহণ হতে পারে আজ রাতে। আপনি শিরোনাম শুনলেন, একেবারে শেষের শিরোনামটা নিয়ে আলাপ করি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ, কোনো ভুলের কারণে যেন এই বিজয় হাতছাড়া না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ধন্যবাদ আপনাকে। চমৎকার বলেছেন তিনি, নিঃসন্দেহে। আমরা তো গত 53 বছর ধরে কিন্তু ভুল করেছি, আমাদের যতগুলো সরকার ভুলে ভুলে ভরা। আর এই ভুলের কারণ হলো যে সিস্টেমের কারণেই হয়েছে। আমরা যে রাজনীতির ভিতরে আছি, আমাদের প্রশাসন যে রাজনীতির ভিতরে আছে, প্রতিটা ক্ষেত্রেই এই রকম ভুল ভ্রান্তি এবং আছে, ঔদ্ধর্য, অস্থিরতা এবং আত্মপ্রতারণামূলক বিষয় আছে। যে আমি জানি যে গুলি করে আমি বাচ্চাদের মেরেছি, কিন্তু আমরা স্বীকার করি না। আবু সাইদকে মেরেছে, এবারকার আন্দোলনে যে আবু সাইদকে মেরেছে পুলিশ, প্রকাশ্যে সারা পৃথিবী দেখেছে, আমরা তো দেখেছি। কিশোরকে আসামি করা হয়েছিল, কিশোরকে আসামি করে এরকম হাস্যকর পুলিশি তদন্ত বা এফআইআর যারা যদি চলতেই থাকে, তাহলে বুঝতে হবে যে এই দেশে পুলিশের সেবা মানুষ পাবে না। তো এই যে ইউনূস সাহেব যেটা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সারা পৃথিবীতে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ। পৃথিবীর 7 জন শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে তিনি একজন। বুঝতে হবে যে ইউনূসের নামে বাংলাদেশকে চেনে। হ্যাঁ, ইউনূসের দেশ বাংলাদেশ, ইউনূসের দেশ। তো সেই ইউনূস যখন দায়িত্ব নেন একটি দেশের সরকার পরিচালনার, তার অভিজ্ঞতা থাক আর না থাক, তার নামের যে মহিমা, সেটা কিন্তু অনেক কাজ দেবে। আমি মনে করি তাকে সহায়তা করা
পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকেই বলেছে যে আমরা তাকে সাহায্য করব। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেছেন যে তারা তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, অবশ্যই করবেন, কারণ তারা অনন্য একটি ভূমিকা পালন করেছেন এইবার। একটা রক্তপাতহীন বিপ্লব তারা করেছে, কিন্তু সাধন করেছেন। রক্তপাত হতে পারত, আমরা যা সাধারণত দেখি বা অতীতে অভিজ্ঞতা থেকে দেখি যে যতগুলো সামরিক বাহিনীর লোক এসছে, কু করেছে, হ্যাঁ, হত্যা করেছে, তারপরে ক্ষমতা দখল করেছে, তাই না, সামরিক আইন জারি করেছে, নিজেরা ক্ষমতায় বসছে। তো সেটা কিন্তু উনি করেন প্রেক্ষিত বোধ করি একেবারে অন্যরকম। না, প্রেক্ষিত যতই হোক না, প্রেক্ষিত যতই হোক উনি অভ্যুত্থান ঘটিয়ে, হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রীকে কারাবন্দী করে রাখতে পারতেন, তাই না? ছাত্রদের বলতে পারতেন হ্যাঁ উনি তো কারাবন্দী আছেন, উনি পদত্যাগ করেছেন, আমরা তার অপরাধের জন্য কারাবন্দী করে রেখেছেন। ওনারা যে কাজটা করেছেন অসাধারণ, যে তাকে ওয়ে আউটটা দিয়েছে এক, আর এখানেও তাদের বিজয়কে তিনি তুলে আনছেন নিজ হাতে। হ্যাঁ, এটা অবশ্যই গৌরবের এবং প্রশংসার যোগ্য, কারণ সামরিক বাহিনী সাধারণত এইরকম আচরণ করে না। হ্যাঁ, সামরিক বাহিনীর এটাই হলো যে তারা দখল করবে এবং আমাদের দেশের শেষ পর্যন্ত আমাদের ভরসার স্থল কিন্তু আমরা সবসময় মনে করি আমাদের সামরিক গর্বিত সেনাবাহিনী। না, সেটার মনে করি, এবং আমরা সেটার দেখেছি, এক ধরনের দেখেছি আমরা তাদের এই যে সেবামূলক কাজে তাদের যে তড়িৎ করা, ডিপ্লয় করা এবং করা, বিশেষ করে জাতীয় দুর্যোগগুলোর ভিতরে তারা যে সার্ভিস দেয় তুলনাহীন। এটা সাধারণ মানুষ বা পুলিশ দিয়ে করা হবে না, ওটা তারাই একমাত্র যোগ্য, তাই না? তো এবার এই যে বিজয়ের কথা বলা হচ্ছে, অবশ্যই বিজয়, সেটা বিজয়টা হলো এই সব কিশোর উত্তীর্ণ যুবক, এদের, এবং এরা যে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে কথায়, বার্তায়, কাজে, এবং এই যে আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার বিষয়ে, সেটি কিন্তু বিএনপি পারে নাই। অথচ বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে অসাধারণ সব মিটিং এবং মিছিল করেছিল, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছিল, তারা কিন্তু এটাকে ক্যাশ করতে পারে নাই। সেটা হয়তো রাজনৈতিক সরকারকে ফেলে দেওয়ার জন্যে যা যা করা দরকার সেই পথে যায়নি বলে। হ্যাঁ, এই যে এতগুলো ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে, সংবাদপত্রে আমরা দেখেছি যে 312 জনকে হত্যা করেছে, কিন্তু কথিত বা অনেক লোক বলেন যে এটা 1000-এর উপরে হয়েছে, ছাড়িয়ে গেছে। তো তারপরেও কিন্তু এরা ভয় পায়নি, তারা বলছে না আমরা রাজপথে থাকবো, আমরা এর পতন ছাড়া, এবং দেখবেন ক্রমান্বয়ে ধাপে 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 এসছে, হ্যাঁ, এবং ধাপে ধাপে পরে আসছে এটা এক দফা, তাই না? আপনি দেয়াল লেখনগুলো যদি পড়েন তাহলে বুঝবেন যে মানুষের ভিতরে ক্ষোভ কি প্রচণ্ড। সেটা কিন্তু শুধু কোটার জন্য নয়, কোটার জন্য এগুলো হয়, এটা এই গত 17 বছরের যে ক্ষোভ তার এর ভিতর দিয়ে আত্মপ্রকাশ করেছে, এবং তারা দেখিয়ে দিয়েছে যে না, আপনি সরকার, আপনি ভুল করেছেন, ভুল করে আপনারা এটা আমাদেরকে শাসন করছেন, ভুল করে। যে ডেভেলপমেন্টের কথা বলেন সেটা ডেভেলপমেন্ট হয়েছে, নিঃসন্দেহে হয়েছে, কিন্তু সেই সঙ্গে দুর্নীতি এত চূড়ান্ত অবস্থায় গেছে যাতে আপনাকেই আবার সেই সব দুর্নীতিবাজে ধরতে হচ্ছে, তাই না? আপনার শাসনের কালে, না এই শাসনের কালে কেন তারা দুর্নীতিবাজ হয়ে উঠল? কেন তারা বলবেন যে হ্যাঁ এটা তো 72 সন থেকে হয়েছে, অথবা বলবেন যে সামরিক বাহিনীর সঙ্গে হয়েছে, তাহলে পার্থক্য কি রইল? আপনার সঙ্গে, আপনি জনপ্রতিনিধি, আপনার সঙ্গে সামরিক সরকারগুলোর বা যারা অটোক্র্যাট গভর্নমেন্টের ছিলেন তাদের সঙ্গে পার্থক্য রইল। এই জন্য এটা বুঝতে হবে যে আপনি জনপ্রতিনিধি যদি হন তাহলে জনগণের স্বার্থ কোনটা, কিভাবে তার রক্ষা করতে হবে, দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থই আপনাকে দেখতে হবে। সরকারের ওই স্বার্থটাই হলো বড়, আপনার ব্যক্তিগত অথবা দলীয় স্বার্থ রক্ষা করবেন না। রক্ষা করতে গিয়ে কিন্তু আজকে
হাসিনার পতন হয়েছে। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম, যে আপনি বললেন বিএনপির প্রসঙ্গ তুললেন, অনেকদিন পর তারা মুক্ত পরিবেশে, গতকাল একটা বিরাট সমাবেশ হয়েছে এবং সেখানে আগে যেমন সমাবেশ হলে পুলিশ বাহিনী দাঁড়িয়ে থাকে, অনেক কিছুতে পুলিশ বাহিনী তো অলরেডি একটা ইয়েতে আছে, কিন্তু সেখানে মুক্ত খালেদা জিয়া বলেছেন ধ্বংস প্রতিহিংসা নয়, গড়তে হবে শান্তির সমাজ। এটা একটা ডাইমেনশনাল বোধোদয়, একটা পরিবর্তন, এর ডাইমেনশনাল বোধোদয়। আমার ধারণা উনি তো 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়ও কিন্তু এই যে এই ধরনের পুলিশ হত্যা করেছে, কৃষকরে, বিভিন্ন রাজনৈতিক দলকে পিটিয়ে, মানে এই আওয়ামী লীগকে পিটিয়ে একেবারে রক্তাক্ত করেছে। অদ্ভুত বিষয়টা কি, এই পুলিশ এখন কত প্রেমের মানে লোক হয়ে গেছিল শেখ হাসিনার বা তার সরকারের লোকদের, আমাদের পুলিশকে মেরে ফেলেছে, একজনকে তার জন্যই করছে, কিন্তু 312 জনকে মেরেছে, তার একটি কথাও তারা বলেনি। খালেদা জিয়ার উপলব্ধি এটা অসাধারণ, যে তিনি বুঝতে পেরেছেন যে ওই পথ বাতিল হয়ে গেছে। এখন শান্তি, সমঝোতা, ভদ্রতা, নম্রতা, যুক্তি, জনগণ প্রেম, জনগণের কল্যাণ, জনগণের প্রতি টুয়ার্ডস দ্য জনগণ থাকতে হবে, এর বাইরে কোনো রাজনীতিকে প্রশ্রয় দিলে চলবে না। মাহবুব হোসেন, তাহলে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা হয় যে আমরা আসলে কখনো কখনো দেখি যে আচ্ছা একটা রেজিম চেঞ্জ হয়, একজন চেঞ্জ হয়ে গেল আর একজন চেঞ্জ আসলো, তো আসার সাথে সাথেই বিগত মানুষগুলো সবগুলো বদমাইশ, ওদেরকে আটকাইতে হবে, আবার আমরাই ভালো, আমাদের মধ্যেই থাকতে হবে, আবার ওনারা যায়, ওরা ভালো না, আমাদের থাকতে হবে। তাহলে এই যে ছাত্র যে পরিবর্তন, একটু বোকার মতো হয়তো প্রশ্নটা হবে যে এই যে ছাত্র একটা পরিবর্তনের ডাক দিল, গণমানুষের অংশগ্রহণ থাকলো, তা আমরা কি ভবিষ্যতে যে পথে যাচ্ছি বা যাচ্ছে, আমরা কি আবার ওইরকম একটা সংখ্যায় থাকবো নাকি? আমাদের সংখ্যা থাকবে। কেন থাকবে আমি বলি, এটা আমাদের রাজনীতির যে লিগেসি, যে ধারা, যে চিন্তার যে ধারা, আমাদের রাজনীতিতে কিন্তু নতুন চিন্তার কোনো স্থানই নেই। কিন্তু এই ছেলেরা তো সেই কথাই বলছে। হ্যাঁ, ছেলেগুলা তো নতুন চিন্তা আহ্বান করেছে। আপনাকে যদি এই গত কয়েকদিনে পুলিশ না থাকার কারণে আমরা তো অনেকটা অস্থিরতার মধ্যে ছিলাম, কিন্তু এই কয়েকদিনে সারা দেশে, শুধু ঢাকা শহর না, আপনি যদি ঢাকা শহরেই বেরেন, এক রাস্তা ঘোরেন, তাহলে দেখবেন যে তারা রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এই যে ভাঙচুরের কারণে যে ময়লাগুলো হয়েছিল সেগুলো সরিয়ে তারা সাফ করছে, উত্তরা এক থানার জায়গা থেকে তারা একদম একেবারে ভস্মীভূত থানাটাকে আবার পরিষ্কার করবার চেষ্টা করছে। এই যে আমার প্রাণের ছাত্র সংগঠনের এই ছাত্ররা যে কাজটি করবার চেষ্টা করছে, তাদের একটা ভীষণ আছে, তো আশাহত হবে না তো নাকি? আমার মনে হয় কারণ হলো যে জনগণ ওদের সঙ্গে আছে। আচ্ছা, জনগণ, আমরা অবশ্যই আছে। আমাদের সাংবাদিকদের ভিতরে অনেক ভুল আছে, অনেকটা সাংবাদিকতা বাদ দিয়ে সাংঘাতিক হয়ে গেছে। পোস্টমর্টেম করছেন। আমি এটা অবশ্যই করছি, আমি যখন সাংবাদিক বলবো নিজের নামের সঙ্গে, তখন আমার লজ্জা লাগতো যে এই কথাটা বলতে, এবং আমাকে অনেকজন বলছে, ভাই আপনি তো সাংবাদিক না, আপনি তো সাংঘাতিক। আচ্ছা, তো এই অপমান তো আমি সহ্য করতে রাজি না। আমি কেন 10 জন বা 25 জন বা 30 জন সাংবাদিকের জন্য এইসব হাজার হাজার সাংবাদিককে আমি অপমানিত করব, প্রশ্নবিদ্ধ করব, যারা অথচ এরা কিন্তু যোগ্যতম সাংবাদিকই ছিল, কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে গিয়ে তার পেশাকেও তারা নষ্ট করেছে, আমাদের সমাজটাকে নষ্ট করেছে। এক। দ্বিতীয় নম্বর, আমাদের রাজনীতিকরাও কিন্তু একই কাজ করেছেন, তারা লেজুর তৈরি করতে পছন্দ করেন, অভ্যস্ত। এটাই তাদের লেগেছে যে আমাদের সংবাদপত্রে মানে লেজুর বানাতে হবে, আমাদের ছাত্র সংগঠনগুলোকে লেজুর বানাতে হবে। আবার এখন বললো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্রলীগ তো আমার সংগঠন না, আমি তো ওই ছাত্রলীগ তো আমার সংগঠনের কেউ না, তারা একটা রয়েছে। কিন্তু এই যে অস্বীকার, তিনি যে প্রধান উপদেষ্টা, এটা তিনি ভুলে গেছেন। তার মানে যখন সুযোগ আসে তখন তিনি ভুলে যান, আর যখনই তার প্রয়োজন হয় তখনই বাবারা হেলমেট নিয়ে নামতো, হকি স্টিক নিয়ে নামতো। আর ওবায়দুল কাদের মতো একটি সিজনড রাজনীতি কি করে এই কথা বলে যে আমার ছাত্রলীগই যথেষ্ট?
এটা তো মূর্খের মতো আচরণ, মূর্খের মতো কথা। এটা বলতে পারে না। অধ্যত্ত কত দূর গিয়ে পৌঁছাইছে সেটা বুঝেন তাহলে। তার মানে কি, আর ছাত্রদের উচিত, ছাত্র যারা রাজনীতিক ছাত্র, তারা ক্যাম্পাসের মধ্যে রাজনীতি করেন। রাজনৈতিক দলের, সমর্থনশীল দলের অথবা ক্ষমতার বাইরে থাকার তাদের লেজের হবেন না। তারা অর্ডার দেবে এটা ভেঙে আসা, আর আপনি ভেঙে আসবেন? আপনাকে পড়াশোনা করতে পাঠিয়েছে আপনার বাবা মা জমি বিক্রি করে অথবা কষ্টের টাকা দিয়ে। একজন রিক্সাওয়ালা তার কষ্টের টাকা দিয়ে তার ছেলেকে বা সন্তানদের পড়াচ্ছে। না, আপনি যেটা বললেন যে বাবা মা কষ্টের টাকা, কিন্তু যারা এরকম, এই যে বিগত সময়ও দেখেছি, যারা বিদায় নিলেন তাদের সময়ও দেখলাম, ছাত্র আন্দোলন যারা করছেন ইদানিং, তারা তো আসলে ভবিষ্যৎ আখের গোছানোর জন্য করছেন, যে আমার একটা কিছু হবে, এই জন্যই তো তারা ছাত্র আন্দোলন। ওটা মানে এটা তৈরি করেছে কারা? এই রাজনীতিকরাই তৈরি করেছে। তো এই ওবায়দুল কাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমাদের চোখের সামনে তো আমি দেখেছি তাকে, তাই না? তো যাই হোক, তার বদনাম আমি করতে চাই না, কিন্তু একেবারে আজকে তো একটা নতুন দিন, আবার আরেকটা গুরুত্বপূর্ণ দিন, নতুন সরকার, অন্তর্বর্তী সরকার আসছে। সেক্ষেত্রে আমার একেবারে শেষের দিকে ছোট্ট করে একটা প্রশ্ন, যে ঠিক আছে, আপনি সহিংসতা বা আপনি একজনের বিরুদ্ধে আরেকজনের কতটুকু হিংসা পরায়ণ হতে পারেন, সেটাও বোধ করি এই সময় আবার দেখা গেল। বিশেষ করে এই যে ক্ষোভ বিক্ষোভের নামে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ধ্বংস করা হলো এবং যে উন্মত্ততা দেখানো হলো, বিশেষ করে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সেই বাড়িটি যেভাবে ধ্বংস করা হলো, এটা তো কাঙ্ক্ষিত না, নাকি? না, অবশ্যই কাঙ্ক্ষিত না। কিন্তু আপনি দেখেন যে ছাত্র আন্দোলন যারা করেছে, এরা স্বীকার করেনি, বা তারা বলছে যে আমাদের কেউ এটা করে, তাদের কাজ না এটি। আচ্ছা, না, এটা আমাদের কাজ না, আমরা এটা করিনি, আমাদের ছেলেরা এটা করেনি। বিএনপি বলেছে তারা করেনি। হ্যাঁ, করলো কে তাহলে? তাহলে করলো কে? করছে হলো মিসক্রিয়েন্ট, যাদেরকে আমরা দুষ্কৃতকারী বলে চিহ্নিত করেছি। আমার কথা হলো যে সমাজে এই সব মিসক্রিয়েন্ট কারা তৈরি করেছে এবং কারা লালন পালন করে, যাদের চেহারা মিসক্রিয়েন্ট হিসেবে বলছি, তারা কাদের ছত্রছায়া থাকে এবং কারা এই মানে দুর্যোগকে আরো ঘনীভূত করার জন্য দুর্বৃত্তদের তৈরি করে এবং লালন পালন করে এবং তাদের দিয়ে এইসব কাজ করায়। বঙ্গবন্ধুর বাড়ি কেন পড়াবে তারা? বঙ্গবন্ধু এরকম একটা বাড়ি তো কোনো অন্যায় করেনি। ওবায়দুল কাদের অন্যায় করতে পারে, শেখ হাসিনা অন্যায় করতে পারে। প্রসঙ্গক্রমে বলতেই হয়, বঙ্গবীর কাদের সিদ্দিকী গতকাল বাড়িটি পরিদর্শন করেছেন এবং তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা নিন্দাও করেছেন তিনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা ট্রিবিউট আমি দিতে চাই বিএনপিকে। জি, তাদের রাজনৈতিক ভাষা পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি মনে করি যে তারা প্রশিক্ষণ বা শিক্ষিত হয়েছে যে জনগণের সঙ্গে কি কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। বোধোদয় হলেই ভালো, মানুষের জন্য ভালো, অবশ্যই ভালো। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। একটা পরিবর্তনের অপেক্ষা তো আমরা করতেই পারি, কিন্তু সেই পরিবর্তনটা যেন জনগণের জন্য হয়, জনমানুষের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়। প্রিয় মাতৃভূমির শুভকামনা থাকলো সবার জন্য। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।